हेलो स्टूडेंट वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रीरा आज के आमी तुम्हारे संगे क्लास 12 फिजिक्सर एनसीईआरटी বই থেকে एनसीईआरटी বই फिजिक्सर क्लास 12 पार्ट 1 এর দ্বিতীয় নম্বর চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স পোটেনশিয়াল এন্ড ক্যাপাসিটেন্স এই চ্যাপ্টার শুরু করব। চেষ্টা করো প্রত্যেকটা থিওরি তোমাদের এনসিইআরটি বই যেগুলো আছে সেইগুলো সবথেকে সহজ সরল করে বোঝানোর এবং ইজি ভাবে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে এবং এখান থেকে কেমন নিউমেরিক্যাল প্রবলেম আসে নিট এবং জয়েন্টের সেই হিসাবে বোঝানোর চেষ্টা করব। সেই জন্য ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে ফেসবুকে শেয়ার করবে। তো আজকে যেটা বেসিক আলোচনা করব সেটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক্স পোটেনশিয়াল বা তড়িৎ বিভব বা স্থিতিশক্তি কি, ওকে, বা তড়িৎ স্থিতিশক্তি কি এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। একদম বেসিক থেকে একদম রুট লেভেল থেকে আমরা একদম হাই লেভেল পর্যন্ত যাব, যাতে করে প্রত্যেকটা টপিক যাতে ক্লিয়ার হয়ে যায়। আর পুরোটাই আলোচনা করা হবে তোমাদের এনসিইআরটি বই থেকে, অর্থাৎ তোমাদের এনসিইআরটি বই যা আছে সেই তার উপরে বেস করে প্রত্যেকটা ক্লাস আলোচনা করা হবে। প্রথমে আমরা বুঝব কি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল কি, ওকে, পোটেনশিয়াল এনার্জি, ওকে। পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, স্থিতিশক্তি জিনিসটা কি সেটাকে আমরা পুরো কনসেপ্ট নেব, শুধু থিওরিটিক্যালি বই লেখা যে মুখস্থ করলাম পড়লাম না, পুরো কনসেপ্ট আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। স্থিতিশক্তি অ্যাকচুয়ালি জিনিসটা কি, ধরো এখানে একটা বড় চার্জ আছে, ওকে, পজিটিভ চার্জ, পজিটিভ একটা চার্জ আছে, ওকে, এরকম একটা আছে। আমি করছিলাম একটা রেডিয়ালি কোনো একটা চার্জকে একটা পজিটিভ ইউনিট চার্জ আমি ধরলাম এখানে এ করে, সাপোজ আমি ধরলাম কি এখানটা একটা পজিটিভ চার্জ আছে, এটা পজিটিভ চার্জ, ওকে। তাহলে পজিটিভ চার্জ এটা যে ক্ষুদ্র পজিটিভ চার্জ, এটা হচ্ছে বড় পজিটিভ চার্জ। তাহলে এই চার্জের কাছে যদি এই ক্ষুদ্র চার্জকে নিয়ে যায় তাহলে এই বড় পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ কী করবে, বিকর্ষণ করবে। তখন একটা বিকর্ষণ বল অনুভব করবে কে, এই ছোট চার্জটা, অর্থাৎ এদিকে একটা বল বিকর্ষিত হবে, একটা বল এই পজিটিভ চার্জ এই ক্ষুদ্র পজিটিভ চার্জকে কী করবে, বিকর্ষণ করবে। ধরলাম এটা হচ্ছে ক্যাপিটাল কিউ আর এটা হচ্ছে কি স্মল কিউ, ওকে, স্মল কিউ। তাহলে যেহেতু ক্যাপিটাল কিউ দেখে নাও এখান থেকে আমরা বুঝতে পারছি কি ক্যাপিটাল কিউ মাছ গ্রেটার দ্যান স্মল কিউর থেকে ক্যাপিটাল কিউটা অনেক বেশি। সেই কারণে যখন একটা বড় ক্যাপিটাল কিউ চার্জের কাছাকাছি একটা পজিটিভ চার্জ ক্ষুদ্র পজিটিভ চার্জকে নিয়ে আসবো, তখন এই চার্জটার উপরে একটা এই বড় চার্জ বিকর্ষণ করবে, তাকে বলে কি ইলেকট্রিক ফোর্স। এখানে একটা ইলেকট্রিক ফোর্স ক্রিয়া করবে, ইলেকট্রিক ফোর্স, ওকে। এই ফোর্সটা কী করবে, এই স্মল কিউ চার্জকে দূরে সরিয়ে দেবে। এবারে আমি যদি চাই এই স্মল কিউ চার্জকে ক্যাপিটাল কিউ চার্জ বা অর্থাৎ বড় চার্জের কাছাকাছি নিয়ে আসবো, তাহলে এমনি শুধুমুধু হবে না, তাহলে কী হবে, বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এক্সটার্নাল ফোর্স। তাহলে আমরা যদি বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স স্মল কিউ এর প্রযুক্ত করি তাহলে সেটাকে ধীরে ধীরে আমরা এই সামনের দিকে নিয়ে আসতে পারবো। তাহলে এই যে এক্সটার্নাল ফোর্স, দেখে নাও, এক্সটার্নাল ফোর্স ব্যবহার করে স্মল কিউ চার্জকে তার যেদিকে তার বিপরীত দিকে, অর্থাৎ যেদিকে চার্জটা গতিশীল হতে পারবে তার বিপরীত দিকে যদি নিয়ে আসি, তার ফলে যে এক্সটার্নাল যে ফোর্স অ্যাপ্লাই করছি তার ফলে এই আধানের উপরে যে কৃতকার্য করা হবে সেই কার্যটা ওর মধ্যে এনার্জি বা শক্তি হিসাবে স্টোর থাকবে। সেই শক্তিকে বলা হয় কি পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। সেটাকে আমরা কি বলবো, পোটেনশিয়াল এনার্জি, ওকে। একে আমরা বলবো কি পোটেনশিয়াল এনার্জি। ডিটেলসটা এটা আবার ডিটেলস আমি বলছি, দেখে না, খুবই সহজ আছে। তার মানে এবার একটু তুমি ইমাজিন করতে হবে, কিন্তু আমি যেই জিনিসগুলো বলছি সেটাকে একটু ইমাজিন করতে হবে, কল্পনা করতে হবে। যত কল্পনা করবে ততই ভালোভাবে ফিজিক্সটা বুঝতে পারবে। আমি বলছি কি একটা বড় চার্জ আছে, পজিটিভ চার্জ, ওকে, পজিটিভ চার্জ আছে, এখানটা একটা ছোট্ট পজিটিভ চার্জ আছে। তা সেই চার্জটাকে এই চার্জটা কী করবে, বিকর্ষণ করবে, একে দূরে সরিয়ে দেবে, কি বলার জন্য, ইলেকট্রিক ফোর্স। তাহলে এই স্মল কিউ এটা হচ্ছে বড় কিউ, এটা স্মল কিউ। তা স্মল কিউ চার্জের উপর একটা ইলেকট্রিক ফোর্স হবে, যেই ফোর্সের ফলে স্মল কিউ আধান রিপালসিভ হবে, অর্থাৎ বিকর্ষণ ছিটকে চলে যাবে, এখানে আসবে না। আমি যদি চাই
এই আধানকে এই বড় আধানের কাছে নিয়ে যাব, তাহলে শুধুমাত্র যাবে না, বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে বাই ফোর্স, তাহলে বাইরে থেকে আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব, এক্সটার্নাল ফোর্স, ওকে। তাহলে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে এই আধানটাকে আমি এই কাছে নিয়ে যাব, এখান থেকে এই জায়গাটা আমি নিয়ে আসছি। তাহলে বাহ্যিক কোনো আধানের উপরে, একটি বড় ধনাত্মক আধান, তার ছোট্ট একটা আধান আছে, তার উপরে বাহ্যিক যেই বল প্রয়োগ করে তার গতির বিপরীত দিকে যে কৃতকার্য করে তাকে সরানো হয়, তাহলে যেই কৃতকার্যকরণ হয় সেই কৃতকার্য ওই আধানের মধ্যে কী থাকবে, স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে দেখে নাও, তাহলে আমি কী করলাম, প্রেসার করে একদম বাইরে দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করে কী করলাম, এটাকে এদিকে সরিয়ে নিলাম। তাহলে তার যেদিকে ন্যাচারালি মুভমেন্ট হওয়ার কথা তার বিপরীত থেকে তাকে সরিয়ে নিয়ে আসলাম। তার সরিয়ে নিয়ে আসার কথা কী হয়, তারপরে কৃতকার্য হয়েছে। তাহলে কার জন্য কৃতকার্যটা হলো, এক্সটার্নাল ফোর্সের জন্য। তাহলে বাহ্যিক বল প্রয়োগ করে আমি আপনার কৃতকার্য করলাম, সেই কৃতকার্য এর মধ্যে কী হিসাবে সঞ্চিত থাকবে, স্থিতিশক্তি হিসাবে বা পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর থাকবে। এবারে যদি আমি এক্সটার্নাল ফোর্সটাকে রিলিজ করে দিলাম, বাইরে থেকে যে বলটা প্রয়োগ করেছিলাম সেই বলটাকে আমি সরিয়ে দিলাম, যদি বাইরে থেকে বলটা সরিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, তাহলে এই বস্তু এর উপরে যেটা বিকর্ষণ ছিল এই ফোর্স, ইলেকট্রিক ফোর্সটা কি পাওয়ারফুল হয়ে যাবে। ভালো করে দেখে নাও, আমি কে বাইরে থেকে ভালো করে দেখে নাও, ইলেকট্রিক ফোর্সটা কী করেছিল, একে রিপালসিভ করছিল, বাধা দিচ্ছিল, বিকর্ষণ করছিল, আধানটাকে আসতে বাধা দিচ্ছিল। তার বিরুদ্ধে আমি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে আধানটাকে এখানে নিয়ে চলে এসেছি। যখনই আমি এক্সটার্নাল ফোর্সকে সরিয়ে দেবো তখন কী হবে, ইলেকট্রিক ফোর্সের কারণে আধানটা গতিশক্তি অর্জন করবে। আধানটা কী করবে, এখানটায় গতিশক্তি অর্জন করবে, গতিশক্তি অর্জন করে সামনের দিকে গতিশীল হয়ে যাবে। ওকে, তাহলে সামনে দিকে গতিশক্তি অর্জন করবে, সামনে গতিশীল হবে এবং স্থিতিশক্তি কমতে থাকবে, কিন্তু মোট যে শক্তিটা সেটা সর্বদা ধ্রুবক থাকবে। তাহলে এখানে স্থিতিশক্তির কনসেপ্টটা কি, তাহলে এই যে আমি একটা জিনিস সরছিল না, দেখেন আধানটা যাচ্ছিল না, আমি জোর করে বাহ্যিক বল করে তাকে সামনে থেকে নিয়ে যাচ্ছি, সরিয়ে দিলাম। তাহলে এই যে বাহ্যিক বল প্রয়োগ করে কৃতকার্য করালাম, এখান থেকে সরিয়ে দিলাম, একটা কৃতকার্য করালাম, সেই কৃতকার্য ওই আধানের মধ্যে স্থিতিশক্তি হিসাবে স্টোর থাকবে বা সঞ্চিত থাকবে। তাহলে এই শক্তিকে বলা হয় কি, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। এবারে এই শক্তিটা আমরা কি করে ফিল করবো যে সত্যি ওর মধ্যে স্থিতিশক্তি আছে কিনা, যখনই আমি এক্সটার্নাল ফোর্সকে রিমুভ করে দেবো, সরিয়ে দেবো, সঙ্গে সঙ্গে এই আধানটা কী করবে, এই বিকর্ষণ বলের জন্য গতিশক্তি অর্জন করবে এবং সামনে দিকে গতিশীল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে বুঝতে যাচ্ছি যে অবশ্যই ওর মধ্যে একটা স্থিতিশক্তি ছিল। তাহলে কোনো বস্তুকে তার যদি যেদিকে বিকর্ষণ হচ্ছে তার বিরুদ্ধে, তার গতির বিরুদ্ধে যদি তাকে কৃতকার্য করায়, তার সেই কৃতকার্যটা ওই বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে যাবে বা একটা এনার্জি আকার স্টোর হবে, ওই বস্তুর মধ্যে একটা শক্তি হিসাবে স্টোর হবে বা সঞ্চিত থাকবে। সেই শক্তির নাম হচ্ছে কি, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এটাকে আমরা আরও ডিটেলসে আলোচনা করবো এবং ফর্মুলা দেখাবো যে ফর্মুলাটা কেমন হওয়া উচিত এখানে। এবার দেখে নাও, এটা যদি আমরা ফর্মুলা আকারে বা একটু ভালো করে ফোর্স আকারে দেখায় তাহলে সেটা কেমন হবে দেখে নাও। ধরলাম এটা হচ্ছে আমার চার্জ ক্যাপিটাল কিউ, ওকে, রেডিয়ালি ধরলাম, রেডিয়ালি একটা পয়েন্ট, এখানে ছিল আর পয়েন্ট আর এখানে ধরলাম আমি পি পয়েন্ট, ওকে। এটা হচ্ছে আমার ক্যাপিটাল কিউ আধান। এবার আমি চাইছি কি, স্মল কিউ আধানকে পি আর বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে যাব, ওকে। দেখেন আর বিন্দু থেকে পি বিন্দু নিয়ে যাব, তাহলে দেখে নাও নর্মালি এটাও পজিটিভ, এই চার্জটা কি পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জের উপর এই ক্যাপিটাল কিউ চার্জ কী করে একটা রিপালসিভ ফোর্স অ্যাপ্লাই করছে, সেই ফোর্সটা কী হচ্ছে ইলেকট্রিক ফোর্স। তাহলে এখানে ক্যাপিটাল কিউ এর জন্য, তাহলে বলতে পারি ক্যাপিটাল কিউ এর জন্য স্মল কিউ এর উপর যে বিকর্ষণ বল ক্রিয়া করবে সেটি হলো এফ ই, ওকে। এফ আমি ই দিলাম, ওকে। এফ
এটা কি বলা হয়, এটাকে এফি বললাম। এফি মানে হচ্ছে ইলেকট্রিক ফোর্স, জানো ইলেকট্রিক ফোর্স। তাহলে আধানটা নিশ্চয়ই এখানে আসবে না। তাহলে প্রাইমারিলি একটা পজিটিভ চার্জ, যখন এই পজিটিভ চার্জের কাছে থাকবে তাহলে সেটা কি এই পজিটিভ চার্জ কীভাবে বিকর্ষণ করবো, আমরা জানি এটা নর্মালি আমরা জানি যে কুলম্বের সূত্র থেকে আমরা জেনেছি যে পজিটিভ চার্জ সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে, এগুলো জানি। আর এখানে যে এক্সটার্নাল যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে এই ফোর্সটা কিন্তু কনজারভেটিভ ফোর্স, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিং ফোর্স, আরও যে ফোর্সগুলো আছে কুলম্ব ফোর্স, এই ফোর্সের মতো এখানে যে ফোর্সটা হবে সেই ফোর্সটাও কনজারভেটিভ হবে, অর্থাৎ এরা ইনভার্স স্কোয়ার ল ফলো করবে। যেমন হয় গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা দেখি না, এফ ইকুয়াল টু কী ছিল, জি m1 m2 বাই আর স্কোয়ার, অর্থাৎ এফ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, এটা বলে ইনভার্স স্কোয়ার ল। অর্থাৎ এখানে যে এক্সটার্নাল ফোর্স আমরা অ্যাপ্লাই করব সেই ফোর্সটাও ইনভার্স স্কোয়ার ল ফলো করবে। আর এই সমস্ত ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স, ভালো করে মনে রাখবে। যেই ফোর্সের কারণে পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে সেই ফোর্সটা হচ্ছে কি কনজারভেটিভ ফোর্স, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, কুলম্ব ফোর্স, স্প্রিং ফোর্স, এই ফোর্সের মতো। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কি যে প্রথম প্রাইমারি অবস্থায় কী হবে, এখানটায় একটা বিকর্ষণ বল কাজ করবে, একটা বিকর্ষণ বল কাজ করবে। কি বলের জন্য, সেটা সেই বিকর্ষণ বল সাপ্লাইকে দেবে, ভালো করে বোঝার চেষ্টা করো। সেই বিকর্ষণ বল সাপ্লাইকে দেবে এই ক্যাপিটাল কিউ। তাহলে বড় আধান কি করবে, ওই ছোটো আধান কি করবে, দূরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। কি ফোর্সের যে কারণে, সেই ফোর্সটা হচ্ছে কি এফই। তাহলে এফই বা ইলেকট্রিক ফোর্সের কারণে যে স্মল কিউ আধানটা ক্যাপিটাল কিউ থেকে দূরে সরে যাবে, তাই না। তার যে বিকর্ষণ বল ক্রিয়া করবে সেটি হলো এফই। তাহলে ক্যাপিটাল কিউ এর জন্য স্মল কিউর উপর যে বল ক্রিয়া করবে। এবং আমি যদি চাই স্মল কিউ আধানকে আর থেকে পিতে নিয়ে আসতে, তাহলে কী করতে হবে, আমাকে এই বলের বিরুদ্ধে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে বলতে পারি কি যে কিউ আধানকে, স্মল কিউ আধানকে আর বিন্দু থেকে পি বিন্দুতে আনতে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে, সেটা কি FEXT। ওকে, EXT। তাহলে FEXT একটা বল প্রযুক্ত, সেটা কি এই বলের বিরুদ্ধে ধরলাম EXT মানে এক্সটার্নাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্সটা কোন দিকে কাজ করছে, আমার ইলেকট্রিক ফোর্সের বিপরীত দিকে। তাহলে আমরা বলতে পারি FEXT ইকুয়াল টু মাইনাস FE। মানে এটা এমনও বেশি বল নয় যাতে করে ত্বরণ সৃষ্টি হতে পারে, আমরা এমন বল চাইছি সমদ্রুতি সম্পন্ন। অর্থাৎ কনসেপ্টটা দেখে না, ভালো করে বুঝে না কনসেপ্টটা আমরা কী চাইছি। আমি চাইছি স্মল কিউ আধানকে আর বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে আসবো সমদ্রুতি সম্পন্ন, ধীরে ধীরে করে, যাতে ত্বরণের সৃষ্টি না হয়। তাহলে অবশ্যই FEXT ইকুয়াল টু মাইনাস FE। FEটা যেদিকে কাজ করে FEXTটা তার বিপরীত দিকে। তাহলে এই স্মল কিউ আধানকে আর থেকে পিতে নিয়ে আসতে গেলে কতটা কৃতকার্য করতে হয়েছে, সেই কৃতকার্যর অ্যামাউন্টটা কত, সেই ফর্মুলাটা কেমন হবে, সেইটা আমি তোমাদের ডেরিভেশন করে দেখাচ্ছি। খুবই সহজ। তাহলে আমরা এতটুকু কমসে কম বুঝতে পারলাম। দেখো, থিওরিটা হচ্ছে মেন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আমরা খুব সহজে ফর্মুলা দেখে দিতে পারি, কিন্তু কনসেপ্টটা কি সেইটা হচ্ছে মেন, যে অ্যাকচুয়ালি জিনিসটা আমরা কী করে বের করবো, পোটেনশিয়াল এনার্জি ধারণাটা কি, সেখান থেকে আমরা কী করে বের করবো, তার সঙ্গে কৃতকার্য সম্পর্ক কী, এই জিনিসগুলো আগে থিওরিটিক্যালি কনসেপ্টে ক্লিয়ার করতে হবে। তারপর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা খুবই সহজ আছে, কনসেপ্টটা আগে ক্লিয়ার করা দরকার। ওকে, তাহলে আমরা কী করবো দেখো, প্রথমে ধরলাম কি এখান থেকে, ওকে এখান থেকে যে আছে দেখে নাও, যদি আমি স্মল কিউ আধানের উপর দেখে নাও, তাহলে এখানে লিখে দেখে নাও, যদি স্মল কিউ আধানের উপর FEXT বল প্রযুক্ত করে dr পরিমাণ সরানো হয়, dr পরিমাণ সরানো হলে কৃতকার্য হবে, সেটা কত দেখে নাও, W ডেল্টা, আমি DW ধরলাম,
ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ই এক্স টি ডট ডিআর, তাই না? মানে ফোর্স ইন্টু সরণ, এটা কিন্তু আমরা কৃতকার্য বলি। তাহলে আমি প্রথম ধরলাম কি, আমরা প্রথম সরাতে যাচ্ছি কি ডিআর, তাহলে ডিআর পরিমাণ যদি সরাতে যায় এফ ই এক্স টি বল বা এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করে, তা সেখানে কৃতকার্য হবে কি ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ই এক্স টি ডট ডিআর। কারণ ক্ষুদ্র সরানো গেলে ক্ষুদ্র কৃতকার্য হবে। তাহলে আমি যদি চাই কিউ স্মল কিউ আধানকে আর বিন্দু থেকে পি বিন্দু সরাতে, তাহলে কী হবে দেখে না? অতএব স্মল কিউ আধানকে আর বিন্দু থেকে পি বিন্দুতে আনতে কৃতকার্য হবে তাহলে সেটাকে আমরা বলতে পারি ডাব্লু পি আর। ওকে, ডাব্লু পি আর ইকুয়াল টু ইন্টিগ্রেশন কোথা থেকে নিয়ে আসছে দেখো না, আর টু পি, অর্থাৎ আর থেকে পিতে নিয়ে যাব এফ ই এক্স টি ডিআর। ওকে, এফ ই এক্স টি ডিআর। পুরো ব্যাপারটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কি বলতে চাইছি যে আমি আধানকে কিউ পরিমাণ আধানকে কোথায় নিয়ে আসছি, আর বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে আসতে চাইছি। প্রথমে কি নর্মালি কৃতকার্য কী হয়, আমি যদি কোনো আধানকে কিউ পরিমাণ আধানকে এফ ই এক্স টি এক্সটার্নাল একটা ফোর্স প্রয়োগ করে ডেল্টা আর পরিমাণ যদি সরাই, তাহলে সেখানে যে কৃতকার্যটা সেই কৃতকার্যটা কী হবে ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ই এক্স টি ডিআর। এবার আমি যদি চাই ওই স্মল কিউ পরিমাণ আধানকে আর বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে আসবো, তা সেখানে কৃতকার্য কী হবে, তাহলে টোটালটা ইন্টিগ্রেশন করতে হবে কি আর টু পি। ওকে, তাহলে লোয়ার লিমিট আর হবে, আর থেকে কোথায় নিয়ে যাচ্ছি পিতে, তাহলে ডাব্লু পি আর, আমি এখানে ডি ডাব্লিউকে ডাব্লু পি আর দিলাম কারণ পি থেকে আর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, আর টু পি এফ ই এক্স টি ডিআর। ওকে, এটা হচ্ছে কৃতকার্য। এবারে আমরা যদি এটাকে রিপ্লেস করে দিই এটা দিয়ে, তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা ডাব্লু পি আর ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন আর টু পি এফ ই ডিআর। ওকে, যেখানে এফইটা কী ছিল, এফইটা হচ্ছে কি আমার যে ইলেকট্রিক ফোর্স। ওকে, বা ইলেকট্রোস্ট্যাটিক্স রিপালসিভ ফোর্স। এখানে হচ্ছে এফইটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক্স রিপালসিভ ফোর্স। যখনই আমি এফ ই এক্স টিকে এফই দেবো তখন এটা নেগেটিভ চলে আসবে। নেগেটিভ সেন্স আমরা যদি নেগেটিভ এই এখানে নিই, তাহলে নেগেটিভ এখানে এই সেন্সে নেওয়া হচ্ছে যে ন্যাচারালি কিউয়ের যেদিকে সরণ হওয়ার কথা তার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। দেখেন এই এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে কেন, কারণ নর্মালি স্মল কিউ আধান পজিটিভ, এখানেও পজিটিভ, তাহলে এই পজিটিভ আধান এটা কী করবে রিপালসিভ করবে, তাকে বল প্রযুক্ত তাকে বিকর্ষণ করবে, কিন্তু তার বিরুদ্ধে একটা এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করছি বলে এখানে যে কৃতকার্য সেটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, মাইনাস আর টু পি এফ ই ডিআর। তাহলে এখানে যে কৃতকার্যটা আমরা নেগেটিভ পেলাম, কারণ কি এটা বস্তুর উপর বল প্রযুক্ত করা হচ্ছে, বাইরে থেকে কৃতকার্য করা হচ্ছে, যেদিকে সরণ হচ্ছে, অর্থাৎ সরণ যেদিকে হচ্ছে তার বিপরীত দিকে বস্তুটাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই জন্য এই বলটা হচ্ছে নেগেটিভ বল। ওকে, তাহলে এখানে যে কৃতকার্য হচ্ছে সেই কৃতকার্যটা কি ইলেকট্রোস্ট্যাটিক্স রিপালসিভ যে ফোর্স হচ্ছে তার বিপরীত দিকে এগেনস্টে কাজ করে, তাই না? যেদিকে এফি বল, ভালো করে দেখে নাও, যেদিকে এফি বল ক্রিয়া করছে তার বিপরীত দিকে কৃতকার্যটা হচ্ছে, সেই জন্য এটা নেগেটিভ আসছে। তাহলে বিভিন্ন সেন্সে নেগেটিভ আসতে পারে। একটা হচ্ছে সরণের বিপরীত দিকে, তুমি যেটা এক্সপ্লেন করবে, যেইভাবে তুমি বলতে সুবিধা মনে হবে সেই হিসাবে তুমি বলতে পারো। একটা হচ্ছে কি কৃতকার্যটা সেদিক হচ্ছে বস্তু সরণের বিপরীত দিকে, অর্থাৎ বস্তুটা যেদিকে সরণ হওয়ার কথা তার বিপরীত দিকে সরণ করা হচ্ছে। আর একটা হচ্ছে কি বলতে পারি কি আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স বা ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্সের এগেনস্টে কৃতকার্য করা হচ্ছে, সেই জন্য এটা নেগেটিভ আসছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। এখান থেকে আমরা যদি বলি যে ইলেকট্রিক পোটেন্সিয়ালটা কেমন হবে, ইলেকট্রোস্ট্যাটিক পোটেন্সিয়াল এনার্জিটা, তাহলে পোটেন্সিয়াল এনার্জি যদি নির্ণয় করি সেটা কী হবে দেখে নাও। তাহলে এখানে যদি আমরা ধরে নিই যে আর বিন্দুতে পোটেন্সিয়াল এনার্জিটা, এখানে যদি আমরা ধরে নিই যে এখানে যে আর আছে সেই আর বিন্দুতে পোটেন্সিয়াল এনার্জিটা ইউ আর এবং পি বিন্দুতে পোটেন্সিয়াল এনার্জিটা ইউপি। তাহলে আর বিন্দু থেকে পি বিন্দুতে, ভালো করে বুঝে নাও, আর বিন্দু থেকে পি বিন্দু নিয়ে আসতে, তাহলে পোটেন্সিয়াল এনার্জি চেঞ্জিংটা কত হয়েছে, তাই না? তার ডেল্টা ইউ, তাহলে এখান থেকে পোটেন্সিয়াল এনার্জি ডিফারেন্স বলতে পারি দ্য পোটেন্সিয়াল এনার্জি ডিফারেন্স সেটা তাহলে কী হবে দেখে নাও,
সেটা বলতে ডেল্টা ইউ ইকুয়াল টু ফাইনাল কী আছে ইউপি, তার মানে বলতে পারি কি ইউপি মাইনাস ইউ আর, ইউপি মাইনাস ইউ আর, অর্থাৎ যে আর বিন্দুতে যখন ছিল এটা ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি আর ইউপি হচ্ছে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, তাহলে ইউপি মাইনাস ইউ আর এই এনার্জিটা, তাহলে এই পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ কাজ এর ফলে এই কৃতকার্যের জন্য হয়েছে। তাহলে আমরা বলতে পারি ডাব্লু পি আর ইকুয়াল টু ইউপি মাইনাস ইউ আর, এটাকে এইভাবে কনভার্ট করতে পারি। অর্থাৎ এই পোটেনশিয়াল এনার্জি চেঞ্জের জন্য হচ্ছে কৃতকার্য, অর্থাৎ এই কৃতকার্য আমরা আধানের উপরে এই ডাব্লু পি আর কৃতকার্য প্রয়োগ করে এই পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির পরিবর্তন করে দিয়েছি। ওকে, তাহলে এখানে দেখা পুরো বিষয়টা একটু কনক্লুড করে নিই। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যখনই কোনো আধান সমজাতীয় আধান পরস্পরকে আসবে সেখানে বিকর্ষণ ঘটবে, তাহলে এই বিকর্ষণের বলের বিরুদ্ধে যদি আমরা একটা বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুটাকে স্মরণ ঘটাই, তার স্মরণে তার রিপালসিভ আর ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সের বিপরীত দিকে, তাহলে এই বস্তুর মধ্যে একটা যে কৃতকার্য করানো হবে সেই কৃতকার্যটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি আকারে স্টোর থাকবে। এই কৃতকার্য ফর্মুলা কী হবে বা এই কৃতকার্য কী হবে সেটা হচ্ছে কি ডাব্লু ইকুয়াল টু এফ ডিআর, এখানে মাইনাস আসবে যদি আমরা ইন্টিগ্রেশন দিয়ে দিই ডাব্লু পি আর ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন আর টু পি, পার্টিকুলার এই কেসের জন্য এফ ই ডিআর। মাইনাসটা কেন এসছে, কারণ ইলেকট্রোস্ট্যাটিক্স রিপালসিভ ফোর্স যেদিকে ক্রিয়া করে তার বিপরীত দিকে এক্সটার্নাল ফোর্সটা মানে ক্রিয়া করে বা কার্যটা তার বিপরীত দিকে হয়, এফের বিপরীত দিকে হচ্ছে সেজন্য নেগেটিভ। বা এটা বলতে পারি যে বস্তুকে স্বাভাবিক যেদিকে স্মরণ হওয়া দরকার তার বিপরীত দিকে স্মরণ ঘটানো হয়, সেই কারণে নেগেটিভ আসছে। ওকে, তাহলে এটা হলো। আর এখানে তাহলে এই যে কৃতকার্যের ফলে কি চেঞ্জ হবে, পোটেনশিয়াল এনার্জি পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখানটায় একটা দেখে নাও, একটা বস্তুকে জেনারেল কেসে ভালো বুঝে নাও, এখান থেকে এখানে সরাতে যে শক্তি লাগবে বা যেই শক্তির পরিবর্তন হবে এখান থেকে এই আরও কাছে নিয়ে আসতে কী হবে, পোটেনশিয়াল এনার্জি আরও চেঞ্জিং হবে, তাই না? তা আরও যত কৃতকার্য করা হবে তত তার মধ্যে শক্তি সঞ্চিত বেশি হবে। তাহলে এই যে পোটেনশিয়াল এনার্জির পরিবর্তন যে চেঞ্জটা হচ্ছে কিসের জন্য, কৃতকার্যের জন্য। তাহলে বলতে পারি কি যদি আর বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি ইউআর হয় এবং পি বিন্দুতে স্থিতিশক্তি ইউপি হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স ডেল্টা ইউ ইকুয়াল ইউপি মাইনাস ইউআর, আর এই স্থিতিশক্তির পরিবর্তনটা কৃতকার্যের সঙ্গে সমান থাকবে। এটা ক্লাস 12-এর ফিজিক্সে আমি তড়িৎ বিভবে মানে খুব সুন্দর করে বুঝেছিলাম একদম বেসিকটা, সেইটা ভালো করে দেখে নিলে আশা করা যায় আজকে যেগুলো বোঝাচ্ছি বা বলছি সেগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে, আরও অ্যাডভান্সভাবে বুঝতে পারবে। ওকে, তা দেখে না, তাহলে ইউপি আর ইকুয়াল টু ইউপি মাইনাস ইউআর। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আধানটাকে আমরা যে দিক থেকে ইচ্ছা নিয়ে যেতে পারি, অর্থাৎ এখানে যে কৃতকার্যটা হবে সেই কৃতকার্যটা অনলি ফর ডিপেন্ড অন স্টেট, অর্থাৎ ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল স্টেট, নট অন পাথ, অর্থাৎ কোন পাথের মধ্যে দিয়ে আমি নিয়ে যাচ্ছি তার উপর ডিপেন্ড করবে না এখানে যে কৃতকার্যটা, এটা ডিপেন্ড করবে ফাইনাল স্টেট আর ইনিশিয়াল স্টেট কোথায় আছে আধানটা তার উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমি তাহলে কী বলতে চাইছি ভালো করে বুঝে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। তাহলে আমি বলতে চাইছি যে ধরলাম একটা প্লাস কিউ আধান আছে, এখানে স্মল কিউ আধান আছে। ওকে, তাহলে প্রথম আমি ধরলাম কি এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমি ধরলাম এটা হচ্ছে বি বিন্দু। ওকে, বি বিন্দু আমি আধানটাকে সোজাসুজিভাবে বাহ্যিক বল প্রয়োগ করে এখান থেকে এখানে নিয়ে আসতে পারি, বা অন্য দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দিক থেকে এখানে নিয়ে আসতে পারি, বা এখান থেকেও আমি এভাবে ঘুরিয়ে এখানে নিয়ে আসতে পারি। তা আমার এখানে যে কৃতকার্যটা আমি এখানে লিখেছিলাম, দেখে না কৃতকার্যটা কী ছিল, ডাব্লু পি আর ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন আর টু পি, ওকে, আর টু পি এফ ই টি আর। তারপর দেখে নাও এই দুটো পয়েন্টটা ভালো করে লক্ষ্য করো, এই দুটো পয়েন্ট ভালো করে লক্ষ্য করো, এইটা আর এখানে এইটা ভালো করে লক্ষ্য করো। এখানে যে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স বা কৃতকার্যটা কার উপর ডিপেন্ড করছে, দেখে নাও ডিপেন্ড করছে কি এই আর বিন্দুটা, আর এই পি বিন্দুটা কীভাবে আসছে, কোন পথে আসছে, সোজা রোড ধরে আসছে না বিভিন্ন ব্যাকমোড় ধরে আসছে বা আকাশ থেকে পড়ছে ভিতর থেকে উঠছে, কোনো দিকে ডিপেন্ড করবে না, ডিপেন্ড করছে কি কোথায় ছিল আর কোথায় আসলো, কোথায় ছিল আর এখন কোথায়, আগে কোথায় ছিল এখন কোথায় আছে, তাই না? লাইফে আমার সাকসেস স্টোরি যেরকম যখনই কেউ কিছু বলে লাইফের যে সফলতা কী, সে আগে কত ছিল, কেমন ছিল, এখন কেমন আছে,
আমরা সাকসেস কখন ধরি, যে ইনিশিয়াল স্টেট সে কোথায় ছিল, ফাইনাল সে কোথায় এসছে, তার উপরে স্টোরিতে হয় না, তার মাঝখানে গল্প থাকে পাথ ফাংশন অর্থাৎ কীভাবে এসেছিলো সেটা। কিন্তু আলটিমেট বিষয়টা কি, কোথায় আগে ছিল এখন কোথায় আছে, তাই না? তো আমরা তারপরে সেটাকে স্টোরি আকারে লাইফে যেগুলো ঘটেছে, কোন পথে এসছে, কীভাবে হয়েছে, সেগুলো বিভিন্ন জায়গায় দেখবে, বিভিন্ন মোটিভেশন যারা ভিডিও করে সেগুলো তোমাদের দেখা এগুলো। তাহলে এখানে ওই গল্পটা চলবে না, এখানে গল্প কি, ইনিশিয়াল স্টেট সে কোথায় ছিল, ফাইনাল স্টেট সে কোথায় এসে পৌঁছালো তার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ কোন পথে আসছে, কোন বাঁকাচোরা পথে আসছে, কোন ভাঙাচোরা পথে আসছে, কারোর উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে আগে কোথায় ছিল এখন কোথায় আছে। তার মানে কৃতকার্যটা ইজ এ স্টেট ফাংশন, নট এ পাথ ফাংশন। ওকে, এটা পথের উপর ডিপেন্ড করবে না, এটা একটু ভালো করে বুঝে নাও। আর একটা হচ্ছে দেখে নাও, পোটেন্সিয়াল এনার্জির ডিফারেন্সটা সর্বদা সেম থাকে। এখানে কিছু এক্সট্রা হয়ে গেলে, এখানে কিছু এক্সট্রা হয়ে গেলে কোনো যায় আসে না। অর্থাৎ আমি যদি এখানে এক্সট্রা শক্তিটা একটু বেশি শক্তি দিয়ে দিই, তার মানে বলতে চাইছি যে এখানে এনার্জিটাকে আমি বললাম এটা না হয় ইউ নয়, ইউ আর প্লাস আলফা দিলাম, অর্থাৎ ইউ আর থেকে একটু এক্সট্রা এনার্জি আছে। আর এখানটায় ইউ পি প্লাস আলফা, যদি দুটোর যে আর বিন্দুতে যে আমার পোটেন্সিয়াল এনার্জি ছিল, পি বিন্দু যে পোটেন্সিয়াল এনার্জি, দুটো ডিফারেন্স মানে আগে যে তার থেকে একটু বেশি আছে। এখানে ইউ আর থাকে ইউ আর প্লাস আলফা, আলফা পরিমাণ একটু বেশি আছে, এখানে আলফা পরিমাণ বেশি আছে, কিন্তু এদের ডিফারেন্সটা অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কী হবে, কতটুকু কৃতকার্য করেছে সেইটাই তাদের ডিফারেন্স হবে। অর্থাৎ আমার ডিফারেন্স কোনো দিন পরিবর্তন হবে না। অর্থাৎ আমি যদি করি ইউপি প্লাস আলফা মাইনাস ইউ আর প্লাস আলফা ইকুয়াল টু কী পাবো দেখে নাও, ইউপি প্লাস আলফা মাইনাস ইউ আর মাইনাস আলফা, তাহলে আলফা আলফা কাটবে, ইকুয়াল টু ইউপি মাইনাস ইউ আর ইকুয়াল টু ডাব্লু পি আর। মানে এটা ডিপেন্ড করবে না যে পি আর বিন্দুতে কতটা শক্তি ছিল এবং পি বিন্দুতে কতটা শক্তি হয়েছে, শুধু এটা ডিপেন্ড করবে কতটা শক্তির পরিবর্তন হয়েছে। শক্তির পরিবর্তন সর্বদা ধ্রুবক থাকবে। অর্থাৎ এখানটায় আমার যে আগে যে ছিল ডাব্লু পি আর ইকুয়াল টু ইউপি মাইনাস ইউ আর। অর্থাৎ এই যে স্থিতিশক্তির পরিবর্তনটা বা স্থিতিশক্তির যে চেঞ্জিং হয়েছে, ইউপিটা তো ইউ আর থেকে বেশি, তাহলে এই যে এনার্জি স্টোর হয়েছে সেটা ডিপেন্ড করবে কি কতটা কৃতকার্য করেছি, তাই না? আমি যতটা কার্য করবো ততটা তার মধ্যে স্টোর থাকবে, তার বেশি পাবে না কখনো। তার মানে ইনিশিয়ালি এখানে হয়তো শক্তি বেশি থাকতে পারে, এখানে শক্তি বেশি থাকতে, যে ডিফারেন্সটা এদের মধ্যে যে শক্তি যে পার্থক্যটা সেটা সর্বদা কনস্ট্যান্ট থাকবে। সেটা ডিপেন্ড করবে কি কতটা কার্য করেছে, কতটা ওয়ার্ক করেছে তার উপর ডিপেন্ড করে সেটা সে শক্তিটা বা শক্তির আমরা পাবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা ধরি যে আর বিন্দুটা অসীমে আছে, এটা সর্বদা মনে রাখবে, অসীমে স্থিতিশক্তি, অসীমে বিভব সর্বদা শূন্য ধরা হয়। তাহলে আমরা যদি আর পয়েন্টটা এখানে নেই, ইনফাইনাইট আছে, সেখানে কৃতকার্য কী হবে, ছবিটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও। খুবই ইন্টারেস্টিং বিষয় আছে, ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, দেখবে তুমি এতে মজা পাবে, ইন্টারেস্ট পাবে। এবং এইগুলো যখন নিউমেরিক্যাল প্রবলেমে প্রবেশ করাবো, যখন এই থিওরিটা নিয়ে অঙ্ক করবো দেখবে, তখন দেখবে খুব আরও ইন্টারেস্ট লাগবে, অঙ্কগুলো আরও সমাধান করতে ভালো লাগবে। এবং এগুলো নিটে এসেছিলো, জয়েন্টে এসেছিলো, কোন ইয়ারে এসেছিলো, তুমি তখন ভাবে যে এই কোশ্চেনটা এতে এসেছিলো, খুব ইজি কোশ্চেন, এরা ফিল করবে যদি ডিপলি নলেজ নাও। সেই জন্য নলেজটার ক্ষেত্রে বলছি, বারবার বলছি, কনসেপ্টটা নেওয়ার জন্য সময় একটু লাগাবে, ভালো করে বোঝার চেষ্টা করবে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। যদি এই শুধু এনসিইআরটি বই থেকে তুমি বুঝতে না পারো, আরও অন্যান্য বই দেখবে, এনি হাও ওই কনসেপ্ট আমার ক্লিয়ার করতে হবে, এই টার্গেট নিয়ে এগোবে, তা দেখবে তবে তুমি নিট বা জয়েন্ট ক্র্যাক করতে পারবে খুব সহজেই। নর্মালি কোনো জিনিসই সহজ নয়, বুঝতে পারলে তো? যদি সহজ হয়ে যায় তার মূল্য থাকবে না, যে কোনো সহজ জিনিসের মূল্য দিই না, তাই না? আমরা বুঝতে পারছি যে আমরা যেটা খুব ইজিলি পেয়ে যাই তার মূল্যটা থাকে না, কিন্তু যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটার মূল্য অনেকটা বেশি। সেই জন্য এটা তোমাকে বুঝতে হবে। যখন তুমি এটা খুব কষ্ট করে কনসেপ্টটা ভালো করে বুঝতে পারবে, থিওরিটা ভালো করে বুঝতে পারবে, যখন নিউমেরিক্যাল প্রবলেমগুলো তুমি খুব ইজিভাবে করতে পারছো, তখন তুমি বুঝতে পারবে যে কীভাবে তুমি এটা গেইন করলে। আর একবার যদি এই পাওয়ারটা তোমার মধ্যে চলে আসে, এই এনার্জিটা তোমার মধ্যে চলে আসে যে এই নিয়ে আমাকে এটা বুঝতে হবে, পুরো এই টোটাল বিষয়টা বুঝবো, এই কনসেপ্টটা বুঝবোই, এইভাবে যদি প্রত্যেকটা জিনিস বুঝতে শুরু করতে দেখবে তোমার যে ভয় থাকে ফিজিক্সের প্রতি, সেই ভয় আর থাকবে না। সেটা তোমার ফিজিক্সটা তোমার মধ্যে যাবে, ইন্টারেস্ট একটা নিয়ে আসবে, যেটা মজা লাগবে যে না একটা নতুন জিনিস শিখছি। তখন মনে হবে না যে বইটা এত মোটা কীভাবে শেষ করব। তা দেখে নাও, তাহলে আমি বলতে চাইছি কি, এখানে হচ্ছে আমার বড় আধান আছে,
এইটা হচ্ছে আমার কি পি বিন্দু ছিল, এইটা হচ্ছে কি আর বিন্দু। তাহলে এখান থেকে আমরা এনার্জি পেয়েছিলাম ইউ আর ইউপি, তাই না? কৃতকার্য কী ছিল? ডাব্লু পি আর ইকুয়াল টু ইউপি মাইনাস ইউ আর। আমি বলছি অসীমে যে কোনো বস্তু, যে কোনো আধানের স্থিতিশক্তি শূন্য। অসীমে আধানের স্থিতিশক্তি ইউ ইনফাইনাইট ইকুয়াল টু জিরো। ওকে, এটা সবসময় ধরে নিতে হবে। পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রেও তাই, অসীমে থাকলে সেটা শূন্য হয়ে যাবে। এবার দেখে নাও, তাহলে ইউ ইনফাইনাইট জিরো এটা হয়েছে। এবার আমি বলতে চাই যে আমার যে ছিল ইউপি মাইনাস ইউ আর ইকুয়াল টু, তাহলে সেটা যদি আমি বলতে চাই যে এই স্মল কিউ আধানটা যে ছিল সেটা এখানে থেকে অসীম আছে, অর্থাৎ ইনফাইনাইট আছে। ওকে, সেখান থেকে কোথায় নিয়ে এসছে? এখানটায়। ওকে, তার মানে কৃতকার্যটা কী আর পরিবর্তন হবে দেখুন, ডাব্লু পি আর ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন কী ছিল এফ ই ডি আর, তাই না? তাহলে কোথায় প্রথম অবস্থা ছিল? তাহলে পিটা কোথায় পৌঁছে? আরটা কোথায় চলে গেছে? আরটা এখন ইনফাইনাইটে অসীমে চলে গেছে। তাহলে আরটা যদি অসীমে হয়ে যায় তাহলে ডাব্লু পি আর বা ডাব্লু পি ইনফাইনাইট বলতে পারি, তাই না? ইকুয়াল টু কত হবে সেটা? ইনফাইনাইট টু পি, ইনফাইনাইট টু পি এর মধ্যে নিয়ে আসবো। এটা আমরা ডিটেলসে আলোচনা করি, এটাকে অ্যাকচুয়ালি কী বলে, পোটেনশিয়াল ইলেকট্রিক পোটেনশিয়াল কী সেটা আমরা ডিটেলসে এখানে আলোচনা করব। কিন্তু এখানটা চলে আসে এইটা, এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা কি? ডাব্লু পি ইনফাইনাইট ইকুয়াল টু ইউপি মাইনাস ইউ ইনফাইনাইট। যদি আর বিন্দুটা আমার অসীমে থাকে তাহলে কি পাবো সেটা? কৃতকার্যটা ডাব্লু পি ইনফাইনাইট ইকুয়াল টু ইউপি। তা দেখে না, ইউপি ইনফাইনাইট এগুলো ইউপি হবে। এখান থেকে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের কনসেপ্টটা পাবো। ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি সেটা আমরা ডিটেলসে আলোচনা করব এবং সেখান থেকে তার ডেরিভেশনটাও আলোচনা করবো একদম বেসিক থেকে, যাতে করে খুব সহজে আমরা হাই লেভেলের অঙ্কগুলো সহজে যাতে করতে পারি। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল, ওকে, ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি? তাহলে এটা কী ছিল দেখো, এটা ছিল পি বিন্দুতে স্থিতিশক্তি বা কৃতকার্য, যে কোনো পি বিন্দুতে স্থিতিশক্তির জন্য বা কৃতকার্যের জন্য যে স্থিতিশক্তি পাবো সেটা আমরা এখান থেকে পেয়েছি। কিন্তু দেখে নাও, আমরা যদি এটাকে ইলেকট্রিক পোটেনশিয়ালের কনসেপ্টটা নিই সেটা কী হবে দেখে নাও। ইলেকট্রিক পোটেনশিয়ালের কনসেপ্ট নিতে গেলে সর্বদা এখানে কিউ চার্জ, যে টেস্ট চার্জ ছিল, এটা টেস্ট চার্জ, তাই না? টেস্ট চার্জ কি? সেটা হচ্ছে স্মল কিউ। স্মল কিউটা আমার অলওয়েজ কী ছিল? টেস্ট চার্জ ছিল। সেটাকে সেখান থেকে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বা ওয়ার্ক ডানের কনসেপ্টটা পেয়েছিলাম বা সেগুলো ডিসকাস করলাম। কিন্তু আমি বলতে চাইছি যে এই টেস্ট চার্জ 1 হয়ে যায়, বা আমরা যদি কৃতকার্যকে, যে কৃতকার্য পাচ্ছি সেই কৃতকার্যকে যদি টেস্ট চার্জে ভাগ করে দিই তাহলে সেখান থেকে আমরা পোটেনশিয়াল বা ইলেকট্রিক পোটেনশিয়াল পাবো। অর্থাৎ যদি এখানে দেখে নাও, এখানে যে ধরলাম ভি আর আর এখানে হচ্ছে ভি পি, আর বিন্দুতে পোটেনশিয়াল হচ্ছে কি ইলেকট্রিক পোটেনশিয়াল ভি আর পি বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল ভিপি যদি হয় তাহলে সেটা কী হবে দেখানো। আমি বারবার বলছি, আমরা যে পেয়েছিলাম ডাব্লু পি আর ইকুয়াল টু ইউপি মাইনাস ইউ আর, যদি আমরা এই ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিকে যদি কিউ দ্বারা ভাগ করে দিই তখন আমরা কি পেয়ে যাবো? সেটা ইলেকট্রিক পোটেনশিয়াল পেয়ে যাব। কারণ দেখে নাও, আমরা এটা সংজ্ঞাতেই বলেছিলাম যে একক, আমরা ক্লাস 12 এটা আলোচনা করেছিলাম, একক ধনাত্মক আধানকে অসীম থেকে ফিল্ডের মধ্যে নিয়ে আসতে গেলে যে কৃতকার্য করতে হয় সেই কৃতকার্যকে বলা হয় কি তড়িৎ বিভব। এটা আমরা ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম ক্লাস 12 এগুলো। তাছাড়া এগুলো আগেও আলোচনা করেছিল ক্লাস 10 থেকে, একদম খুবই ইজি এটা। সেটা কি আমরা জেনেছিলাম, অসীম দূরত্ব থেকে কোনো একক আধানকে যদি তড়িৎ ক্ষেত্রে ফিল্ডের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে সেটা কী হয়ে যাবে? সেটা তড়িৎ বিভব হয়ে যাবে। তার মানে একক আধান হতে হবে। তাহলে একক আধান হতে গেলে কী হবে? তাহলে এটাকে আধান দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমি বলতে চাইছি যে যদি আমি এটাকে ডাব্লু দিয়ে ভাগ করি, কিউ দিয়ে ভাগ করি, তাহলে বলতে পারবো কি যে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কি ভিপি মাইনাস ভি আর ইকুয়াল টু ইউপি মাইনাস ইউ আর বাই ডাব্লু পি আর। ওকে, ডাব্লু পি আর
এখানে আছে কি ডিভাইড বাই ডাব্লিউ পি আর, এটা কিউ হবে। ওকে, ইউপি মাইনাস ইউ আর বাই কিউ। অর্থাৎ পোটেন্সিয়াল এনার্জিকে ভালো করে দেখে নাও, পোটেন্সিয়াল এনার্জিকে যদি আমরা কিউ দ্বারা ডিভাইডেড করি সেটা আমরা কি পাবো, সেটা হচ্ছে পোটেন্সিয়াল, ইলেকট্রিক পোটেন্সিয়াল বা তড়িৎ বিভব পাবো। অর্থাৎ এখানে বলতে পারি তড়িৎ বিভব পার্থক্য ইকুয়াল টু স্থিতিশক্তির পরিবর্তন, স্থিতিশক্তির পরিবর্তন বাই আধান। ওকে, আধান, তাহলে এটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে দেখে নাও এটা আমরা জানি, তাহলে আমরা ক্লাস 12-এ 10-এতে সংজ্ঞাটা পড়েছিলাম যে একক ধনাত্মক আধানকে অসীম থেকে যখন আমরা ফিল্ডের মধ্যে নিয়ে আসবো সেটাকে আমরা বলবো কি, সেখানে যেই কৃতকার্য করতে হবে সেই কৃতকার্য কি আমরা কি বলেছিলাম, সেটা তড়িৎ বিভব বলেছিলাম। এর আগে আমরা স্থিতিশক্তি বা কৃতকার্য যেগুলো আলোচনা করেছিলাম সেখানে কোনোটাই কিন্তু আধানটা এই কিউ পরিমাণ আধানটা একক ছিল না, তাই না? তাহলে একক করতে গেলে আমরা কিউতে ভাগ করতে যে কোনো, তাহলে আমরা যে স্থিতিশক্তি পেয়েছিলাম, দেখলাম স্থিতিশক্তি যেটা পেয়েছিলাম বা পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স যেটা পেয়েছিলাম তাকে যদি আমরা কিউ দিয়ে ভাগ করি তাহলে পার ইউনিট চার্জ হয়ে যাবে। সেখানে যেটা পাবো, যে শক্তিটা বা যে কৃতকার্যটা পাবো সেটাই কী হবে, আমার সেটা পোটেনশিয়াল ডিফারেন্স হবে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে বলতে পারি যে ভিপি মাইনাস ভি আর ইকুয়াল টু ডাব্লু পি আর, যে কৃতকার্য হলো ডিভাইড বাই কিউ, এটাকে আমরা এইভাবেও বলতে পারি। ওকে, সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ কৃতকার্যকে যদি আমরা আধান দিয়ে ভাগ করে দিই তা সেটাই হবে তড়িৎ বিভব, বা স্থিতিশক্তির পরিবর্তনকে যদি আধান দিয়ে ভাগ করে দিই সেটা হবে কি আমার বিভব পার্থক্য। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি চাই যে পার্টিকুলার পি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে তার রাশিমালাটা কীভাবে নির্ণয় করব, সেটাও খুব সহজভাবে নির্ণয় করা যাবে। সেটা কীভাবে দেখে নাও, তাহলে সেটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি, ক্যালকুলেশন অফ ইলেকট্রিক পোটেন্সিয়াল। ওকে, তাহলে ইলেকট্রিক পোটেন্সিয়াল আমরা ক্যালকুলেট করবো কীভাবে দেখে নাও, খুবই সহজ আছে দেখে নাও। তাহলে দেখে নাও, ধরলাম এখানটা আমার মেন চার্জ আছে, পজিটিভ চার্জ। ওকে, তা এইটা ধরলাম ফিল্ড, এটা পি বিন্দু, যার দূরত্ব এখান থেকে সেটা হচ্ছে কি আর। পি বিন্দুটা থেকে আধানটা দূরত্ব কত আছে, আর দূরত্বে আছে। এটা আধান হচ্ছে কি ক্যাপিটাল কিউ। তাহলে আমার আধানটা একক ধনাত্মক আধান কি আছে, একক ধনাত্মক আধান আছে, যেটা কোথায় আছে, অসীমে আছে। অর্থাৎ প্লাস কিউ, ক্যাপিটাল কিউ আধান থেকে এটা অসীমে আছে। তা সেখান থেকে আমি কোথায় নিয়ে আসতে চাইছি, আমি এখান থেকে নিয়ে আসতে চাইছি কোথায়, এই বিন্দুতে। তাহলে অসীম থেকে একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হবে সেই কৃতকার্যটা কি, সেই কৃতকার্যটা তড়িৎ বিভব, আমরা এটা জানি। তা সেটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো দেখলাম। তাহলে আমরা কি ডাইরেক্ট এখানে নিয়ে আসবো না, আমরা প্রথম কী করবো কি, অসীম দূরত্ব থেকে আধানটাকে আগে ধরলাম এটা আর বিন্দুতে নিয়ে আসলাম। ওকে, এটা হচ্ছে আর বিন্দু, এবং এখান থেকে এই আর বিন্দুর দূরত্ব যে কি আর ড্যাশ। ওকে, আর ড্যাশ। তার প্রথমে কি, যে অসীম দূরত্ব থেকে আধানকে আর বিন্দুতে নিয়ে আসতে যে ইলেকট্রিক ফোর্সটা হবে বা রিপালসিভ যে ফোর্সটা হবে সেই ফোর্সটা কত। ওকে, তাহলে বলবো অতএব ইলেকট্রিক ফোর্স অন at point বা বলতে পারি at point R is, সুতরাং এফ ই ইকুয়াল টু কী হবে দেখে নাও। তাহলে এখানটায় আধানটা কত আছে, এটা একক ধনাত্মক আধান আছে। তাহলে একক ধনাত্মক আধান আছে কোথা থেকে, এই ক্যাপিটাল কিউ আধান থেকে আর ড্যাশ দূরত্ব। তাহলে বলতে পারি কি, যে 1/4 এপসিলন নট ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু 1/r ড্যাশ স্কোয়ার, তাই না, আর ড্যাশ স্কোয়ার। এবার দেখুন ভালো করে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো, খুবই সহজ আছে এটা। তাহলে আমি বলছি কি, আমার এমটা কি, আমার এম হচ্ছে কি
একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে নিয়ে আসা। কিন্তু আবার একটা ইন্টারমিডিয়েট নিচ্ছি আমরা, মাঝখানে ধরলাম কি হয় না, যাত্রী মাঝখানে রেস্ট নেবে, ওকে, ডাইরেক্ট যাবে না, মাঝখানে রেস্ট নেবে। তাহলে এখান থেকে আমি প্রথমে আর বিন্দুতে নিয়ে আসলাম। তাহলে আর বিন্দুতে নিয়ে আসলে সেখানে যে ইলেকট্রিক ফোর্স হবে, এখানে রিপালসিভ করবে, কারণ ধনাত্মক এটাও ধনাত্মক, তাহলে একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ বল বা ইলেকট্রিক রিপালসিভ ফোর্সটা সেটা কত হবে দেখে নাও। তাহলে সেটা বলতে পারি আমরা জানি কি কুলম ফোর্স যেটা ছিল F = 1/4πε0 Q1 Q2/r²। তাহলে 1/4πε0 Q × 1/r², কেন r ড্যাশ বলছি। এবারে যদি আমি আধানটাকে এখান থেকে ডেল আর ড্যাশ পরিমাণ সরাই, সেক্ষেত্রে কৃতকার্যটা কত হবে, এটা তো আমরা প্রথমে আলোচনা করলাম যে ইলেকট্রিক ফোর্সের বিপরীত দিকে একটা বল প্রযুক্ত করছি, তাই না স্যার। তাহলে সেটা কি, তাহলে সেখানে যে কৃতকার্য, তাহলে ডেল আর পরিমাণ সরাতে থেকে কৃতকার্য হবে। তাহলে এখানে বলতে পারি ওয়ার্ক ডান এগেনস্ট দিস ফোর্স বা দিস ইলেকট্রিক ফোর্স, ওকে, যেই ফোর্সটা এখানে লিখলাম সেই ফোর্সের বিরুদ্ধে, ওয়ার্ক ডান এগেনস্ট দিস ফোর্স ফ্রম আর ড্যাশ টু আর ড্যাশ প্লাস ডেল্টা আর, ওকে, ডেল্টা আর ড্যাশ ইজ, অর্থাৎ আর ড্যাশ থেকে যে ডেল্টা আর পরিমাণ আমি এখানে সরিয়ে দিই, তাহলে সেটা কত হবে দেখে নাও। তাহলে সেটা বলতে পারি WdW = মাইনাস, কারণ আমরা ফর্মুলা লিখেছিলাম কি WPR = মাইনাস কী ছিল, ইন্টিগ্রেশন FE dr, তাই না, এটা ছিল। তাহলে এখানে দিলাম মাইনাস, কী লিখলাম দেখে নাও, তাহলে কিউ এটা লিখব 1/4πε0 1/4πε0 ইন্টু Q/r², ওকে, r² ইন্টু dr', ওকে, এটা dr' হবে। তাহলে এবার দেখেন, তাহলে এটা ছিল কি, তাহলে ইলেকট্রিক যে ফোর্স ছিল সেই ফোর্সের বিপরীত দিকে যেই কৃতকার্যটা হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে একক ধনাত্মক আধানকে অসীম থেকে পি বিন্দুতে আনতে কৃতকার্য করতে হবে। তাহলে কত দেখে নাও, তাহলে সেটা ডাব্লু দিলাম মাইনাস ইন্টিগ্রেশান, প্রথম প্রাথমিক অবস্থায় কোথায় ছিল, ইনফাইনাইটে, অসীমে, কোথায় পৌঁছাবে, পি বিন্দুতে, সেটা কি দেখে নাও, এই টোটালটা 1/4πε0, ওকে, ইন্টু Q/r' তার হোল স্কোয়ার ডেল্টা r', ওকে, এটা হবে। এবার দেখে নাও আমরা একটা কাজ করি, r' বারবার না লিখে এটাকে আমরা ক্যাপিটাল R লিখে দিই, তাহলে সুবিধা হবে দেখো, বা X লিখে দিই, সব থেকে বেস্ট হবে এটা X, এটাকে dx, ওকে, dx। তাহলে এটাকে আমি করবো কি x, এই জায়গাটা দেখে নাও, আমি তাহলে x করে দিচ্ছি, x², কেন ড্যাশ থাকলে স্কোয়ার 12 হয়ে যাওয়ার ইচ্ছা আছে বা 12 মনে হতে পারে, সেই আমরা এটাকে x² লিখলাম, এটাকে আমরা x করলাম, x, ওকে, এটাকে একটু মুছে দিয়ে আমরা x করে দেবো, x, এটাকে x2 x প্লাস dx, ওকে, dx পরিমাণ সরাবো, ওকে। তাহলে এখানটা এটা আসবে। এবার দেখে নাও, তাহলে আমরা পাচ্ছি কি, তাহলে বা W = মাইনাস ইন্টিগ্রেশান ইনফাইনাইট টু পি বিন্দু দূরত্ব কত, এখান থেকে স্মল r Q/4πε0 x² dx। তাহলে আমরা যদি এটাকে বের করে দিই, ধ্রুবকটাকে -Q/4πε0 ইন্টিগ্রেশান ইনফাইনাইট টু r x⁻² dx। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, খুব সহজেই উত্তরটা চলে আসবে। সেটা কি আসবে দেখে নাও, তো সেটা কত আসবে দেখে নাও, তাহলে বা W = -Q/4πε0 ইন্টু x² যদি আমরা ইন্টিগ্রেশন করি কত হবে, x - 2 + 1 / -2 + 1
ইনফাইনাইট টু আর। তাহলে এখানে মাইনাস আছে, দেখে নাও মাইনাস, এখানে কত আছে -2 + 1, তার মানে কি -1, সেই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে q/4πε0 ইন্টু 1/x পাওয়ার ইনফাইনাইট টু আর। তাহলে আগে আপার লিমিট তারপর লোয়ার লিমিট বসে, তাহলে q/4πε0 ইন্টু 1/r মাইনাস 1/ইনফাইনাইট। এখানে দেখেন আমরা এটাকে ডাইরেক্ট করলাম, কারণ দেখে নাও x⁻² + 1/-2 + 1, তার মানে হচ্ছে কি x⁻1/-1, এই -1টাকে এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেছে, আর x⁻1 তাহলে -x⁻1 মানে হচ্ছে কি -1/x, তাহলে 1/xটা এখানে লিখলাম আর মাইনাসটাকে এখানে সরিয়ে দিয়ে প্লাস করে দিলাম, তাহলে 1/ইনফাইনাইট 0, 1/r হবে। তাহলে এখান থেকে বলতে পারি কি w = কি পাচ্ছি q/4πε0 ইন্টু r, তাহলে এটা পাচ্ছি। দেখলাম তাহলে কনসেপ্টটা দেখলাম কীভাবে স্টার্ট করলাম। প্রথম কী ধরলাম, পুরো ব্যাপারটাকে সামারাইজ করছি। দেখেন প্রথমে কী ধরলাম, যে আমার আধানটা কোথায় আছে, অসীম আছে, আর সেই আধানটা একক আধান আছে। যদি আধানটা একক না হতো তাহলে কিন্তু এটা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি পেতাম, পোটেনশিয়ালটা পেতাম না বা বিভবটা পেতাম না। তাহলে এখান থেকে দেখো একক ধনাত্মক আধানকে আমি কী করলাম, কি তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ আর দূরত্বে, আধান থেকে আর দূরত্ব বা পি বিন্দুতে নিয়ে আসবো। তাহলে সেখানটা নিয়ে আসতে হলে যে কৃতকার্য করতে হয় বাহ্যিক, সেই কৃতকার্যকে বলবো আমরা কি তড়িৎ বিভব। তাহলে আমরা কীভাবে এটা ক্যালকুলেশন করব, প্রথমে আমরা একটা ইন্টারমিডিয়েট নিয়ে নেব, অর্থাৎ অসীম থেকে প্রথমে আমরা আর বিন্দুতে নিয়ে আসবো, যার দূরত্ব আধান থেকে x দূরত্বে। তা সেখানে ইলেকট্রিক ফোর্সটা কত হবে, সেটা হচ্ছে কি 1/4πε0 q ইন্টু 1/x²। আমরা r² ধরেছিলাম, r' ধরেছিলাম, এখানে r' শুধু x দ্বারা রিপ্লেস করে দেবো, x² হয়ে গেল। ওকে, এবারে আমি যদি চাই আর বিন্দু থেকে dx পরিমাণ সরাতে, তা সেখানে কৃতকার্য কত হবে, সেটা অবশ্যই ইলেকট্রিক ফোর্সের অপোজিট ডাইরেকশন হবে। তাহলে সেটাকে আমরা বলতে পারি কি w বা dw = -q/4πε0 x² dx। এবারে এটা হচ্ছে আমার টোটাল বেরিয়ে গেল dx পরিমাণ ক্ষুদ্র সরণের জন্য। এবার এই সরণটা যদি অসীম থেকে আর পর্যন্ত হয়, তাহলে সেটা আমরা এভাবে ইন্টিগ্রেশন করে মানটা বের করবো। তাহলে এই কৃতকার্যটাকে আমরা কী বলবো, তড়িৎ বিভব বলবো। তাহলে দিস ওয়ার্ক ডান ইজ কল্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল। তাহলে আমরা যে এখানে পেলাম, এখানে সমীকরণটা কী পেলাম, w = q/4πε0 r। তাহলে বলো কেউ, তাহলে এখানে বলবো কি দিস ওয়ার্ক ডান ইজ কল্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল। ওকে, ইলেকট্রিক পোটেন্সিয়াল, অর্থাৎ এটাকে আমরা ডাব্লুটাকে কিসে রিপ্লেস করে দেবো, ভি দ্বারা। তাহলে অতএব ভি = w = q/4πε0 r। দেখেন ভি = w = q/4πε0 r, বা আমরা ডাইরেক্ট লিখব ভি = q/4πε0 r। এটাই হচ্ছে কি ইলেকট্রিক পোটেনশিয়াল। ওকে, এতে বলে কি ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভবের রাশিমালা। তাহলে মেন কি করলাম, কোথায় ইন্টিগ্রেশন করলাম, কোথায় মাইনাস প্লাস করলাম, এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কনসেপ্ট, অ্যাকচুয়ালি আমরা কীভাবে বের করলাম এটা। তাহলে কি যখনই কোনো আধান অসীমে থাকবে, সেখান থেকে যখন আমরা ফিল্ডে নিয়ে আসবো, তাহলে সেখানেও কৃতকার্য করতে হচ্ছে, সেই কৃতকার্যকে আমরা বলবো কি তড়িৎ বিভব। কীভাবে বের করবো, ইন্টারমিডিয়েট নাও, সেখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ বের করবো। এটাই আমি কিন্তু ক্লাস 12-এর ভিডিওতে বলেছিলাম, যে আমি বলবো তোমরা নিটের এই ভিডিওগুলো বা জয়েন্টের ভিডিওগুলো দেখার আগে ক্লাস 12-এর নর্মাল বোর্ড এক্সামের জন্য যে ভিডিওগুলো করেছিলাম সেইগুলো একটু ভালো করে দেখে নেবে, দেখলে এইগুলো খুব সহজেই তুমি বুঝতে পেরে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও এখানে যে আমরা পোটেনশিয়ালটা পেলাম, তার ইকুয়েশনটা কেমন পেলাম দেখুন। তাহলে প্রত্যেকটা সমীকরণ যদি আমরা একটু দেখি, তাহলে কুলম্ব ফোর্স কী ছিল, F = 1/4πε0 q1 q2/r²। ইলেকট্রিক ফিল্ডটা আমরা কী পেলাম, E = 1/4πε0 q/r²। আর পোটেনশিয়ালটা আমরা কী পেলাম, V = 1/4πε0 q/r। তার মানে এখান থেকে যদি আমরা শুধু এই দুটোকে ট্যালি করি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালকে, সেখান থেকে আমরা পাচ্ছি কি E
প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার আর ভি প্রপোর্শনাল টু 1/r। তাহলে এই দুটোকে নিয়ে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি সেটা কি আসবে দেখো না, এখান থেকে আমরা বুঝতে পারছি কি যদি আমরা লেখচিত্র অঙ্কন করি ডিস্টেন্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেন্সিয়াল। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা দেখেন আর যত বাড়বে তার থেকে খুব দ্রুত ইলেকট্রিক ফিল্ডটা কমে যাবে, তার মানে ইলেকট্রিক ফিল্ডটা খুব দ্রুত কমে যাবে। এটাকে যদি আরও আমরা করতে পারি তাতেও হবে। ওকে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আর পোটেন্সিয়াল সেখানে হচ্ছে কি ধীরে ধীরে কমবে। ওকে, এইভাবে হবে। ওকে, কারণ কি এটা 1/r এর সঙ্গে এটা 1/r স্কোয়ারের সঙ্গে, তাহলে এটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড হবে আর এটা কি পোটেন্সিয়াল হবে। ওকে, দুটো লেখচিত্র দেখে নাও, এটা হচ্ছে এর সঙ্গে 1/r স্কোয়ার দেখেন 1/r স্কোয়ার সমানুপাতিক, এখানে r এর সমানুপাতিক, তার দ্রুত পরিমাণ ইলেকট্রিক ফিল্ড কমে যাবে পোটেন্সিয়ালের তুলনায়। পোটেন্সিয়াল যখন ধীরে ধীরে কমে ইলেকট্রিক ফিল্ড তার থেকে দ্রুত কমে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে দেখে নাও এখান থেকে আমরা টোটাল বিষয়টা কনক্লুড করে নিই যে আমরা এখানে বললাম কি যে পোটেন্সিয়াল ভি ইকুয়াল টু, বা আমরা যেটা দেখেছিলাম ভিপি বা ভিআর ইকুয়াল টু কি বললাম ডাব্লু পি আর বাই কিউ। তার মানে ইন জেনারেল যদি আমি বলি আরটা যদি অসীমে থাকে তাহলে ভিপি ইকুয়াল টু ডাব্লু পি বাই কিউ। তার মানে এখান থেকে বলতে পারি কি ডাব্লু ইকুয়াল টু কিউ ভি, তাই না? সেটাই পেয়ে যায় ডাব্লু ইকুয়াল টু কিউ ভি। আর পোটেন্সিয়াল আর আমরা কী পেয়েছিলাম দেখে নাও ভিপি মাইনাস ভি আর ইকুয়াল টু ডাব্লু পি মাইনাস ডাব্লু আর ডিভাইডেড বাই কি কিউ পেয়েছিলাম। অর্থাৎ এখানেও যদি ভি আর ইকুয়াল টু ইউ আর ইকুয়াল টু 0 হয় অর্থাৎ অসীমে, এইগুলো যদি অসীমে থাকে আর বিন্দুটা যদি অসীমে থাকে, স্পেশাল এই কেসটার জন্য অসীমে যদি থাকে তাহলে বলবো কি ভিপি ইকুয়াল টু ইউপি বাই কিউ, অর্থাৎ ইউপি ইকুয়াল টু কিউ ইন্টু ভিপি। তখন এখান থেকে বোঝাচ্ছি যদি আমরা ইলেকট্রিক পোটেন্সিয়ালের সঙ্গে আধান গুণ করে নিই, অর্থাৎ একক চার্জ একক আধানের জন্য আমরা বিভব পাবো, যদি একক আধানের পরিবর্তে অন্য কোনো কিউ পরিমাণ আধান দেয় সেখানে বিভব নয় আমরা স্থিতিশক্তি পাবো। ওকে, এইটা হচ্ছে ডিফারেন্স। অর্থাৎ বিভবের সঙ্গে যদি আধান গুণ করি তাহলে শক্তি পাবো, যদি আধানকে একক করতে এক করে দিই তাহলে সেটা তড়িৎ বিভব পেয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখেন আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম বেসিক থেকে শুরু করে একদম ইলেকট্রিক পোটেন্সিয়াল ক্যালকুলেশন পর্যন্ত তোমাদের কেমন লেগেছে সে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে এর পরের পার্টগুলো আলোচনা করব। তো যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।